স্থানের উপর নির্ভর করে বেসিক বেতন শীট আজকে আমাদের ক্লাস। তো স্থানের উপর বেসিক বেতন তোমাকে আগে ছকটা তৈরি করে নিতে হবে। কালকে যেমন আমরা শিখছিলাম কি বেসিক বেতন শীট 1, তো বেসিক বেতন শীট 1ও যেরকম বেসিক বেতন শীট 2 একই রকম, শুধু লেস দেনের জায়গায় গেটার দেন হবে। যেরকম এই সূত্রটা শুধু এখানে লেস দেন আছে, তোমরা জাস্ট এখানে গেটার দেন দিয়ে দিবা, তাতেই হয়ে যাবে। এইরকম ঠিক এতটুকু পরিবর্তন করে দিলেই কিন্তু বেসিক বেতন 2 ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম প্রতিটা অপশনে প্রতিটা টাকার আগে অ্যামাউন্টের আগে এই গেটার দেনটা দিয়ে দিবা, তাহলে কিন্তু তোমরা বেসিক বেতন 2 করতে পারবা। তো 1 এর মতোই বেসিক বেতন 2, তো এটা তো সবাই পারবো। এই জন্য আজকে আমরা নতুন ক্লাসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে আমরা বেসিক বেতন শীট 2 এর পরে স্থানের উপর নির্ভর করে বেসিক বেতন শীট 3, অর্থাৎ স্থানের উপর নির্ভর করে কি করব আমরা বেসিক বেতন শীট 3। এই জন্য আমরা ছকটুকু আগে কপি করে নেব, এই ছকের উপরেই কাজটা করব। এই জন্য আগে কপি করে নিয়ে শীট নম্বর 9 এ চলে গিয়ে এখানে পেস্ট করে দিব। আর এখানে কিছু জিনিস আমাকে চেঞ্জ করতে হবে, যেমন এখানে লেখাটা আমি পরিবর্তন করে দিব। তো লেখাটা আগে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কার্সরটা এখানে রেখে কন্ট্রোল অল্টার বি প্রেস করে আমি এখানে লিখবো কি স্থানের উপর নির্ভর করে বেসিক বেতন শীট 3, ঠিক আছে? তো দেখো এখানে আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিলে ভালো হয়, সবগুলো একত্রে থাকবে, এই জন্য আমি ফন্ট সাইজটা বাড়াই দিচ্ছি। তো হয়ে গেল। এখন দেখো এখানে আমরা নাম লিখবো, তারপরে একই রকম শুধু এখানে বেসিকের আগে একটা ঘর আমাকে বাড়াতে হবে। ঘরটা আমরা কিভাবে বাড়াবো, দেখো এই কলামটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট, ইনসার্ট দিলেই তোমার ঘরটা বের হয়ে যাবে। আর এখানে তুমি লিখে দেবে হচ্ছে লোকেশন। তাহলে কিবোর্ডটা ফ্রি করে নেব, কারণ আমরা যে বাংলা লিখছিলাম সেটার জন্য আমরা এখানে কন্ট্রোল অল্টার বি কিবোর্ডটা ফ্রি করে দিলাম ইংরেজি লেখার জন্য। তাহলে লোকেশন দেখছো আমরা এখানে লিখে নিলাম। আর ঘরটা একটু যদি বড় করে দেয় এরকম, তাহলে আমার ঘরটা এঁটে যাবে। এখন দেখো লোকেশন গুলো কি কি, এগুলো আগে লিখে নেই, তারপরে বিস্তারিত ক্লাসে যাব। লোকেশন যদি ঢাকা হয়, দেখো তো এই বানানগুলো যদি ভুল হয় আমাকে একটু বলিও তো। রাজ রাজশাহী, পাবনা, তারপরে খুলনা, এরকম আমরা অনেক লোকেশন দিতে পারবো। তো যাই হোক এতটুকুই আমাদের হলেই এনাফ। এখন দেখো এই এই সূত্রগুলো আমরা কেটে দেই, কারণ আগে যে সূত্রগুলো ছিল ওগুলা কেটে দেই যাতে আমার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, দেখে এতটুকু সবাই পারবা তো, তাই না? এই ছকটা তৈরি করতে পারবা না? যদি পারো তাহলে আমরা শুধু বেসিক এখানে লিখে নিলাম যে বেসিক 3000, 4000, 5000, 6000। এখন স্থানের উপর নির্ভর করে বেসিক বেতন শীট তৈরি করার যে সিস্টেমটা আছে, যে নিয়মটা আছে, এটা অফিস কর্তৃক আগে জেনে নেবা। যে অফিসে জব করো না কেন, সেখান থেকে জাস্ট কিছু নিয়ম জেনে নিলেই তোমরা কাজ করতে পারো। তো যাই হোক আমি আমার শীট অনুযায়ী আমি কাজটা দেখাই দিচ্ছি। এখানে লেখা আছে মনে করি, অর্থাৎ স্থানের উপর নির্ভর করে বেতন শীট তৈরি করতে হবে। স্থানের উপর নির্ভর করে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে করা হয়। তার মানে কি এই কাজটা আমি যা করব আমার কিন্তু স্থানের উপর নির্ভর করে করতে হবে, ঠিক আছে? অর্থাৎ তোমার যে এই লোকেশনটা, এই লোকেশনের উপর নির্ভর করে তুমি এ টু জেড সব কাজ করবা। তাহলে এখন দেখো আর কি লেখা আছে, প্রত্যেকের মূল বেতনের উপর ভিত্তি করে তাকে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স দেওয়া হবে। এখন প্রত্যেকের বেতন যেমন এই ব্যক্তির বেতনের উপর নির্ভর করবে, তাদেরকে নির্ভর করে কি দেওয়া হবে, হাউস রেন্ট দেওয়া হবে, মেডিকেল অ্যালাউন্স দেওয়া হবে, তারপরে ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ডও কেটে নেওয়া হবে। হ্যাঁ, আর টোটাল পেমেন্টটা দেওয়া হবে। তো যাই হোক এটার এই বেসিকটা আমরা যদি একটু বোল্ড করে দেই তাহলে ভালো হবে। এখন হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি দেওয়া হবে। তার মানে আমি বললাম এই বেসিকের সাথে হাউস রেন্ট আর মেডিকেল অ্যালাউন্স কি করবে, দেওয়া হবে, তাই না? এখন দেখো প্রভিডেন্ট ফান্ড আর ইনকাম ট্যাক্স কেটে নেওয়া হবে। এই যে প্রভিডেন্ট ফান্ড এটা আর ইনকাম ট্যাক্স এটা, এই দুইটা কেটে নেবে। এখন মনে রাখতে হবে সবকিছুই নির্ভর করে আমাদের এই স্থানের উপর। আমাদের এই যা কাজ আমরা করব সবকিছুই কিন্তু নির্ভর করবে স্থানের উপর, ঠিক আছে? আচ্ছা, এখন নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই কাজগুলো আমরা করব, সেই শর্তগুলো আমাদের নিচে দেওয়া আছে দেখো।
নিচের ওয়ার্কশিটের বেতন শিটের ছক তৈরি করা হলো। আমরা এখানে একটা ওয়ার্কশিটের মধ্যে বেতন শিটের ছক তৈরি করে নিলাম। ক্লিয়ার? তো এটা যদি ছক তৈরি হয়ে যায় তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের শিটে যে সূত্রটা লেখা আছে সেটা পড়ি। যদি এরিয়া ঢাকা হয়, দেখো আমার এরিয়াটা যদি লোকেশন যদি ঢাকা হয় তাহলে বেসিক থেকে বাসা ভাড়া 80%, বেসিক থেকে বাসা ভাড়া কত পার্সেন্ট? 80%। চিকিৎসা ভাতা 60%, চিকিৎসা ভাতাটা 60%। আর আয়কর হচ্ছে দরিদ্র মানে 15%, আর দরিদ্র তহবিল হলো 20%। ঠিক আছে? দেখো তার এরিয়া যদি রাজশাহী হয়, অর্থাৎ একজন এরিয়া ম্যানেজার সে রাজশাহীতে কাজ করে বা জব করে, তার রাজশাহীতে যদি তার এরিয়াটা পড়ে তাহলে তার বেসিক থেকে বাসা ভাড়া যাবে 75%। ঠিক আছে? তার চিকিৎসা ভাতা 55%, আয়কর 15%, দরিদ্র তহবিল 15%। এখন এরিয়া যদি পাবনা হয় তার বেসিক থেকে বাসা ভাড়া 60%, চিকিৎসা ভাতা 45%, আয়কর 15%, দরিদ্র তহবিল 10%। এরিয়া যদি খুলনা হয় তাহলে বেসিক থেকে বাসা ভাড়া 55%, চিকিৎসা ভাতা 20%, আয়কর 15, দরিদ্র তহবিল 5। তো এই হিসাব হতে যাহা পাওনা তাহা যোগ করতে হবে। তার মানে কি, এই হিসাব হতে আমি যা যা পাবো তাইগুলো আমাকে এখানে যোগ করতে হবে। হ্যাঁ, আর যেগুলো পাবো না সেগুলো যেগুলো কেটে নিবে, অর্থাৎ এখান থেকে ইনকাম ট্যাক্স প্রভিডেন্ট ফান্ডটা কেটে নিবে, এই দুটো আমরা এখানে বিয়োগ করে দেবো। তাহলে চলো আমরা কাজে চলে যাই। তো হাউস রেন্টের ঘরে অর্থাৎ D3 সেলে সেল পয়েন্টার রেখে আমাদের যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা এখানে লেখার চেষ্টা করব। দেখো কোনো গাণিতিক যুক্তি কোনো কিছু করার আগে আমরা কি দেবো? আগে ইকুয়াল দেবো, তাই না? কোনো কিছুর সমান বা কোনো কিছুর মানে কি বলে এটা, যে অ্যান্সার নামাতে চাইলে, কোনো কিছুর বিহিত করতে চাইলে আমাকে অবশ্যই ইকুয়াল দিতে হবে, মানে সমান করে দিতে হবে। ধরো একজন বউ তালাক দিয়েছে, এখন যদি সেই বউ নিয়ে আবার সে সংসার করতে চায় তার মানে কি দুজনকে সমান করে দিতে হবে না? মিলাই দিতে হবে। তো ওই রকমই আমরা এখানে মিলাই দেবো। দেখো এই জন্য ইকুয়াল দিচ্ছি। হ্যাঁ, দেখো তাহলে কি ইফ, ইফ মানে কি যদি, তাহলে আমি এখানে ইফ লিখলাম। সজীব একটু ভালো করে দেখো। হ্যাঁ, তো এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন এই যে B3 সমান ঢাকা, B3 সমান কি ঢাকা না? ঢাকা না? তাহলে তুমি এখানে B3 আগে নাও, তারপরে হচ্ছে ইকুয়াল, তারপরে ইনভার্টেড কমা, ইকুয়াল দেওয়ার পরে ইনভার্টেড কমা। এখন ইনভার্টেড কমা কেন দিলাম? এখানে ঢাকা কথাটা লেখার জন্য দিলাম। ঠিক আছে? ঢাকা, আবার ইনভার্টেড কমা আটকায় দিলাম। এতটুকু কে কে বুঝছো বলো? অর্থাৎ B3 কলামের মধ্যে যদি ঢাকা হয় তাহলে কি হবে? তুমি যদি এরিয়াটা, তার মানে কি এখানে বোঝাচ্ছে এরিয়া, এই এরিয়াটা বা এই লোকেশনটা যদি ঢাকা হয় তাহলে তুমি C3টা কি, এই C3-তে যদি আমি এখন একটা ক্লিক দেই দেখো কি আসে। এখানে একটা কমা দিয়ে দিব। দেখো C3টা কি বেসিক না? হ্যাঁ, বেসিকের সাথে গুণন কত? 80%। কারণ কি, যে ঢাকা লোকেশনে জব করবে সে কিন্তু 80%। ক্লিয়ার? এটুক বুঝতে পারছো তো সবাই? এই এতটুক বুঝলেই তোমার A to Z কিন্তু অঙ্কটা হয়ে যাবে। A to Z তোমার এই শীটটা তৈরি হয়ে যাবে। তুমি যদি 10,000 শ্রমিকের এই স্থানের উপর, লোকেশনের উপরও কাজটা করতে চাও তাও কিন্তু তুমি পারবা। শুধু এতটুক বুঝতে হবে তোমাকে, যে ইফ কেন দিলাম, B3 কেন দিলাম, ইনভার্টেড কমা কেন দিলাম, ঢাকা কেন লিখলাম, আর কমাটা কেন দিলাম, এবং C3 বা কেন দিলাম, আর এটার সাথে গুণন কেন করলাম, 80% কেন দিলাম। এই কয়টা জিনিসের কেন বা মানে কথাটা যদি তুমি বুঝতে পারো, যেমন আমি প্রশ্নবোধক দিয়ে দিলাম, যে কয়টার মানে যদি তুমি বুঝতে পারো তাহলে A to Z কাজ তোমার করা সম্ভব। ক্লিয়ার? বুঝতে পারছো না? এখন দেখো তাহলে আমরা এই এতটুকু অর্থাৎ ইফের আগ পর্যন্ত কপি করো। কপি করে এখন 1 2 3 আরো 3জন ব্যক্তি আছে সেই জন্য আমি পেস্ট করব। ঠিক আছে? এখন দেখো কি করব আমরা, আমাদের এই যে ঢাকায় লোকেশনটা চেঞ্জ করব। কি লোকেশন চেঞ্জ করব? আমরা লোকেশনটা চেঞ্জ করব, লোকেশন চেঞ্জ করব আর তার পার্সেন্টটা চেঞ্জ করব। হ্যাঁ, যদি সে রাজশাহীতে তার লোকেশন হয় তাহলে সে কি পাবে? বাসা ভাড়া 75% পাবে। ক্লিয়ার? তাহলে আরেকজনের লোকেশন কি পাবনা, লোকেশনটা যদি তার পাবনা হয় তাহলে তার বাসা ভাড়া 60%। দেখো তার লোকেশন যদি খুলনা হয়, বানানগুলা ঠিক মতো লিখবা নাহলে কিন্তু আসবে না। ঠিক আছে? খুলনা হয় তাহলে তার বাসা ভাড়া কত? 55% বা 65% দেয়া যায়।
55% দিলাম, হ্যাঁ। তো দেখো লাস্টের কমাটা উঠাই দিয়ে আমি এখন আমার যতক্ষণ কালো ব্র্যাকেট না আসবে ততক্ষণ ব্র্যাকেট দিব। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? কে কে বলো। আর ইউটিউব দেখে যারা কাজটা শিখতেছেন তারা যদি এই কাজটি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করেন, এবং যারা বুঝতে পারছেন তারাও কমেন্ট করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখো আমি যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার কি হবে, অ্যান্সারটা নেমে যাবে। আমার কোথাও হয়তো কোনো ভুল হয়েছে। সরি, হ্যাঁ। তাইলে দেখো এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে B3-র আগে ইকুয়াল দিতে হবে, তাই না? প্রত্যেকটাই দিতে হবে। তো এটা একটু আগে বললে ভালো হতো। তো যাই হোক, আমরা এখানে B3-র আগে ইকুয়ালটা দিয়ে দিচ্ছি, সরি আমার খেয়াল ছিল না। তো দেখো এখানে ইন্টার যদি প্রেস করি তাহলে কি আমাদের হিসাবটা বেড়ে যাবে না? সবার জন্যই চিকিৎসা ভাতা একই রকম। তো সবার জন্য যদি একই রকম হয় আমি কিন্তু সরাসরি এই কাজটা করব, যে আমি শুধু ডাইরেক্ট এই কাজটা করব, সেটা হচ্ছে C3 গুণন 15% বা 20%। চিকিৎসা ভাতা সবার জন্যই সমান দিলাম, কারণ অসুস্থ তো সবাই হয়, তাই না? তো আমি এখানে ডাইরেক্ট এইভাবে দিয়ে দিতে পারি কারণ কাজটা সুবিধার জন্য। ক্লিয়ার? তো দেখো আইটিটাও একই রকম, এই সূত্রটাকে এখানে কপি করে আইটি ইনকাম ট্যাক্সের যে পার্সেন্টটা সেটা খালি এখানে দিয়ে দাও, যে 15%। তাহলে ইন্টার বের হয়ে গেল। সবার জন্যই একই থাক, মনে করো 5%। দরিদ্র তহবিল সবার জন্যই একই থাক। দেখো দরিদ্র তহবিলটা আমরা দিয়ে দিলাম। এখন টোটালটা যেভাবে বের করব, তাহলে কি তোমরা মেডিকেল অ্যালাউন্সও সবার জন্য একই দিতে পারো, ইনকাম ট্যাক্সও একই দিতে পারো, প্রভিডেন্ট ফান্ডও একই দিতে পারো। তো এই সূত্রগুলো সহজ এবং ইজি আছে, এজন্য এটা দিয়েও করা যায়। ঠিক আছে? দেখো এটা হচ্ছে টোটাল পেমেন্ট। তো টোটাল পেমেন্টটা বের করার জন্য আমরা যে কাজটা শিখছিলাম সেটা হচ্ছে ইকুয়াল, আর এখানে সাম, তারপরে আমরা দুইটা ব্র্যাকেট দেবো। কেন দেবো একটু পরে বলছি। তো যেগুলো আমি পাবো, এখানে দেখো বেসিকটা আমি পাবো, তাহলে যোগ, তারপরে হাউস রেন্টটা পাবো যোগ, মেডিকেল অ্যালাউন্স পাবো। এখন যদি মাইনাস করে দেই, শুধু ইনকাম ট্যাক্স মাইনাস আর প্রভিডেন্ট ফান্ড, সরি এটা যোগ এটা। ক্লিয়ার? এতটুকু কে কে বুঝতে পারছো বলো। তো এখানে ঠিক এই কাজটা করে এখন ইন্টারপ্রেট করলে তোমার অ্যান্সারটা পেয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেসিক। তাহলে আমরা শুরু করব হচ্ছে হাউস রেন্ট থেকে। ঠিক আছে? হাউস রেন্টটার সূত্র এরকম, মেডিকেল অ্যালাউন্সের সূত্র এরকম, সবই একই রকম, ইনকাম ট্যাক্স এইরকম, প্রভিডেন্ট ফান্ড এরকম। তো শুধু জাস্ট গুণন করে দিবা, গুণন করে দিলে কিন্তু তোমার অ্যান্সারটা সহজে হয়ে যাবে। আর তুমি যদি এরকম বড় করে বের করতে চাও তাহলে এই বানানগুলা সঠিকভাবে লিখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় বানান ভুলের কারণে আসে না। তো আজকে ক্লাস এই পর্যন্তই। কে কে বুঝতে পারোনি তারা কমেন্টে জানাও। সবাই বুঝতে পারছো তো? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।